আচ্ছা, আগে এই নোটটা দেখো। আমি ফার্স্টে রবীন্দ্রনাথ ঠাকুর আর প্রমথ চৌধুরী এই অংশটা আজকে পড়িয়ে দেব, তারপরে বলছি টেক্সটের কথাটা। আর টেক্সট পড়াবো তার আগে বলি, আগের দিনকে আমি আফ্রিকাটা তো পড়িয়ে দিয়েছিলাম, তাই না? আফ্রিকার রেকর্ডিংটা করা আছে তো? আফ্রিকার, এই যে আফ্রিকার এই নোটসটা দিয়ে দিয়েছি, মিনিং গুলো, এটা দরকার আছে, আফ্রিকাটা তো খুব টাফ, সেই কারণে আফ্রিকাটা দিয়েছি। আর হলো দেখো আফ্রিকার এমসিকিউ, আর কালকে যেটা পড়ালাম রানী রাসমণি, রানী রাসমণির বাদ বাকিটা রয়েছে এখানে। এই যে ছোট করে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলোর, বাবা কে ছিল, কোথায়, ওর মায়ের কি নাম ছিল, রানী রাসমণির নাম কিভাবে রানী রাখা হলো, কত বছর বয়সে, কিভাবে, সালগুলো, ইনফরমেশন গুলো, যে প্রীতিরাম দাসের জন্ম কবে, এই সালগুলো ছোট ছোট করে এখানে করে দিয়েছি, যাতে পড়তে সুবিধা। আচ্ছা, তারপরে তোমার কি বলে, কোন কোম্পানি দক্ষিণেশ্বর মন্দিরের দায়িত্বভার নিয়েছিল তৈরি করবার জন্য, সেই, আর তার আগে ওই জমিতে ওটা টোটাল মোট কতটা জমি ছিল, কার ছিল, কত টাকায় জমিটা কেনা হয়, যেগুলো বলেছিলাম কালকে, ঠিক আছে? ওটা ছিল, আর এটা জাস্ট ওটার একটা সার সংক্ষেপ করে দেওয়া, সেটা তোমরা পড়বে বিষয়বস্তুটা, কারণ অনেক বড় এই পিসটা, সেটাকে এইভাবে করে দিয়েছি। বাদ বাকিগুলোও করে দেবো, এটা কঠিন বলে করে দিয়েছি। সিরাজউদ্দৌলা করে দেবো, প্রলয় উল্লাস কঠিন আছে করে দেবো, সিন্ধু তীরে অভিষেক, এগুলো সব টাফ আছে, সবগুলোই এইভাবে করে দেবো। আর হচ্ছে ওদিকে এই হারিয়ে যাওয়া কালি কলম, আর তোমার সুনীতি কুমার চট্টোপাধ্যায় ভারতবাসীর আহার, এগুলো সব বেশ টাফ, প্রত্যেকটা। ঠিক আছে, পড়ে ফেলবে, ফেলে রাখবে না। চলো এটা আগে পড়িয়ে দিই, তারপর ওই হারিয়ে যাওয়া কালি কলমটা বলে দেবো। রবীন্দ্রনাথ ঠাকুরের আহ এটা হচ্ছে আজকে আমরা প্রবন্ধটা পড়ব, তাই তো? এটুকু তো আমরা জানি, অলরেডি জেনে গেছি যে 1861-তে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম, আর 1941-এ মৃত্যু। কারণ ওনার তো বারবার সেই আমরা উপন্যাস, ছোট গল্প থেকে পড়ে আসছি, এক কথা বারবার করছি। আমার মনে হয় রবীন্দ্রনাথের বোধহয় এটা পড়লেই আমাদের শেষ হয়ে যাবে। নাটকটা আগে পড়িয়ে দিয়েছিলাম না, রবীন্দ্রনাথের নাটক? যদি ভুলে গিয়ে থাকো তাহলে বলবে, আবার দেখিয়ে দেবো আরেকবার। অন্যগুলো নয়, জাস্ট রবীন্দ্রনাথের নাটকটা আমার যতটুকু মনে হচ্ছে যে আগে একবার পড়িয়েছিলাম। রবীন্দ্রনাথ ঠাকুর তার যে রবীন্দ্রনাথ ঠাকুর তার যে গ্রন্থগুলো আছে, যে প্রবন্ধ গ্রন্থগুলো রয়েছে, যেগুলোকে কখনো ডায়েরি বলা যেতে পারে, কখনো ডায়েরি বলা যেতে পারে, কখনো এগুলোকে স্মৃতিমূলক রচনা বলা যেতে পারে, বা স্মৃতিধর্মী রচনা বলা যেতে পারে, অথবা বেশ কিছু পত্র পত্র রচনার মধ্যে, যেমন ছিন্ন পত্র যেটা, ঠিক আছে, ওই জাতীয়। আচ্ছা, এগুলো রবীন্দ্রনাথের উল্লেখযোগ্য। তার যে প্রবন্ধগুলো, এই প্রবন্ধগুলো মূলত তিনি ভারতী, এগুলো পত্রিকার নাম, ভারতী, তারপর হচ্ছে সাধনা, তারপরে হচ্ছে নবপর্যায় বঙ্গদর্শন, নবপর্যায় বঙ্গদর্শন প্রভৃতি পত্রিকাগুলোতে তিনি লিখেছিলেন। আর হলো ভান্ডার, এই প্রভৃতি পত্রিকাগুলোতে তিনি কিন্তু তার রচনাগুলো লিখেছিলেন। এবং এই সময় বহু সমসাময়িক যে পত্র পত্রিকার সঙ্গে তার তিনি যুক্ত ছিলেন,
বিশেষ করে আমরা দেখতে পাই যে সাধনা, বঙ্গদর্শন, এমনকি সবুজ পত্রতেও রবীন্দ্রনাথের গদ্যরীতির বৈচিত্র্য লক্ষ্য করা যায়। সবুজ পত্র তো পরে এসেছে, প্রায় পরে, ঠিক আছে, ওনার প্রায় আমরা বলতে পারি যেহেতু 1914 শেষ দিকটাতে এসেছে, এরপরেই আমরা পড়বো সবুজ পত্র, যেটা আত্মপ্রকাশ কিভাবে হলো। তো রবীন্দ্রনাথের যে প্রবন্ধগুলো, সেগুলোকে কয়েকটা শ্রেণীতে আলোচনা করা যেতে পারে, বেশ কয়েকটি শ্রেণীতে। কোথাও আমরা আর্থ সামাজিক প্রবন্ধ দেখি, কোথাও আমরা সামাজিক সমস্যামূলক দেখব, কোথাও প্রাচ্য পাশ্চাত্যের বৈষম্য আছে সেগুলো, কোথাও ধর্ম এবং দর্শন কেন্দ্রিক, আবার কোথাও শিক্ষামূলক, হুম, কোথাও সাহিত্য সমালোচনামূলক, ইতিহাস, তারপর ডায়েরি, চিঠিপত্র, তার আত্মকথা আছে, ভ্রমণ কাহিনী রয়েছে, যেগুলোকে আমরা এক কথায় এগুলোকে একটা শ্রেণীতে ফেলি, সেটাকে আমরা বলি ব্যক্তিগত প্রবন্ধ। এই ব্যক্তিগত প্রবন্ধের মধ্যে তার ডায়েরি রয়েছে, আত্মকথা রয়েছে, চিঠিপত্র রয়েছে, জীবন স্মৃতি, ভ্রমণ কাহিনী, এগুলো সব রয়েছে। এই বিষয়গুলো সব রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার এক এক করে আমরা উনার কোন কোন রচনা, কি কি ধরনের ঘটনার তোমার কি বলে বিবরণ আছে সেগুলো দেখব। মূলত ওনার যে সমালোচনামূলক, দেখো আমরা প্রথমেই পাই যে সমালোচনামূলক রচনা। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের তো কবিতা, গল্প, উপন্যাস, নাটক, এগুলো ঠিকই একদম। দেখো এগুলো আমরা আগেই পড়েছি যে ঘাটের কথা, রাজপথের কথা, এগুলো প্রকাশিত হয়েছিল। ছোট গল্প ভিখারিণী ছিল 1877, যেটা, আচ্ছা এখানে পত্রিকা হবে, হ্যাঁ, ভারতী পত্রিকা। তো ওনার এই ধরনের রচনাগুলোকে, বিশেষ করে সাহিত্য তত্ত্বমূলক যে রচনাগুলো রয়েছে, সেগুলো কিন্তু মানে আমরা সমালোচনামূলক রচনা। তিনি মেঘনাদ বধের সমালোচনা করেছিলেন। তিনি মেঘনাদ বধের সমালোচনা করেছিলেন 1877, যেটা ভারতী পত্রিকায় বেরিয়েছিল। তবে এটা ওনার প্রথম দিকের রচনা, তো তো সেইভাবে যার জন্য খুব যে একেবারে খুব আহ প্রশংসা পেয়েছে এমনটা নয়। পরবর্তীকালে সমালোচনা, প্রাচীন সাহিত্য এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রাচীন সাহিত্য দেখো, আধুনিক সাহিত্য, লোক সাহিত্য, এগুলো সব কটা গুরুত্বপূর্ণ। লোক সাহিত্য, এই যে, তারপর শব্দতত্ত্ব, ছন্দ, এগুলো অতটা নয়। সাহিত্যের পথে, সাহিত্যের স্বরূপ, এইগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদেরকে সাল যেগুলো পড়তে হবে, সেগুলো হলো মেঘনাদ বধের সমালোচনা। এই কারণেই পড়তে হবে যে এটা একদম প্রথমের রচনা বলে, প্রথম প্রথম দিককার রচনা। এছাড়া সাহিত্য, প্রাচীন সাহিত্য, আধুনিক সাহিত্য, লোক সাহিত্য, সাল যেগুলোর পড়তে হবে সাহিত্যের পথে, ব্যাস এই কটা সাল পড়লেই যথেষ্ট। এগুলো ছিল তার সমালোচনামূলক গ্রন্থ, যেখানে তিনি কি করছেন, যে যেমন আমরা প্রাচীন সাহিত্যতে দেখতে পাই যে যেখানে কুমার সম্ভব আর শকুন্তলা, কালিদাসের এই যে দুটি গ্রন্থ রয়েছে, একটা নাটক শকুন্তলা আর কুমার সম্ভব, তার তোমার তুলনা তিনি কোথাও করেছেন, মানে তুলনা করতে গিয়ে এই গ্রন্থগুলোর কথা তিনি উল্লেখ করেছেন, শকুন্তলা এবং কুমার সম্ভবের কথা উল্লেখ করেছেন। এটা হচ্ছে প্রাচীন সাহিত্যতে তিনি উল্লেখ করেছেন, ঠিক আছে। আচ্ছা, এবার আবার আবার শকুন্তলা প্রবন্ধে তিনি আবার কি করেছেন, শেক্সপিয়ারের টেম্পটেস্টের কথাও তিনি তুলে এনেছেন। আবার যদি আমরা লোক সাহিত্য দেখি, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ লোক সাহিত্য, এই লোক সাহিত্যতে তিনি কি করেছেন,
তিনি মূলত পতিশর, শাজাদপুর এই সমস্ত অঞ্চল, বাংলাদেশের যে এই সমস্ত অঞ্চলগুলোতে তিনি ব্যবসা জমিদারির কাজ দেখাশোনা করবার জন্য যেতেন, এটা আমরা সবাই জানি। এখানকার মানুষজনের সঙ্গে, এখানকার মানুষজনের জীবন, তোমার কি বলে, জীবন কেমন ছিল সেগুলো দেখতে কিন্তু কবি খুবই ভালোবাসতেন। এখানকার মানুষ জমিদারি দেখাশোনা করতে গিয়ে এখানকার মানুষের তিনি সংস্পর্শে আসেন, তাদের সঙ্গে প্রত্যক্ষ অভিজ্ঞতা, তাদের সঙ্গে তিনি কথা বলেন, এমনকি এই সমস্ত জায়গায় থেকেই তিনি বহু উপন্যাস রচনা করেছেন, যার মধ্যে বোধহয় যোগাযোগ হচ্ছে গুরুত্বপূর্ণ। ঠিক আছে। যোগাযোগ হচ্ছে গুরুত্বপূর্ণ। এই লোক সাহিত্য, এই যে লোক সাহিত্যটা ছিল, লোক সাহিত্যর কিন্তু মূল বিষয়বস্তু এগুলোই ছিল। ঠিক আছে। অর্থাৎ ছড়া গান, লোকজীবনের কথা, এইগুলো। তারপর এখানকার এই লৌকিক যে সঙ্গীতগুলো হয়, মানে পল্লী সঙ্গীত, তার সঙ্গে উচ্চাঙ্গ সঙ্গীতের যে মেলবন্ধন, এই সমস্ত বিষয়গুলো তিনি তার প্রবন্ধের মধ্যে উল্লেখ করেছেন। এখানে একটা প্রবন্ধ আছে এই লোকসাহিত্যতে, যেটা হচ্ছে ছেলে ভুলানো ছড়া। ছেলে ভুলানো ছড়া, যেটা রবীন্দ্রনাথ খুব সুন্দরভাবে এখানে, তোমার কি বলে, ছড়ার যে সৌন্দর্য সেটাকে এখানে তিনি বিশ্লেষণ করেছেন। তাই লোক সাহিত্য খুব গুরুত্বপূর্ণ। আর হলো সাহিত্য তত্ত্ব। সাহিত্য তত্ত্বটাও গুরুত্বপূর্ণ, কারণ সাহিত্যের স্বরূপ, সাহিত্যের পথে, সাহিত্য, এই সমস্ত গ্রন্থগুলো এই প্রবন্ধতে ঠাঁই পেয়েছে, বা আমরা বলতে পারি যে স্থান পেয়েছে। এখানে সাহিত্য যে কি, সাহিত্য শুধুমাত্র লেখার কথা নয়, সাহিত্য থেকে যে মানুষ কিভাবে, তোমার কি বলে, বাইরের জগৎ সম্পর্কে জানতে পারবে। হুম। বাইরের জগৎ সম্পর্কে কিভাবে জানতে পারবে, এই বিষয়গুলো কিন্তু সাহিত্য তত্ত্বে উঠে এসেছে। এই বিষয়গুলো সাহিত্য তত্ত্বে উঠে এসেছে। ঠিক আছে। আচ্ছা, এবারে হলো ঐতিহাসিক প্রবন্ধ। ঐতিহাসিক প্রবন্ধের মধ্যে ভারতবর্ষটা দেখে রেখো। ঠিক আছে, ভারতবর্ষ দেখে রেখো, এটা অতটা গুরুত্বপূর্ণ নয়। রাজনীতি বিষয়ক প্রবন্ধ, যার মধ্যে আত্মশক্তি নামটা জেনে রেখো, 1905। বাদবাকির নামগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়। আচ্ছা হ্যাঁ, গুরুত্বপূর্ণ কোনটা, কালান্ত, গুরুত্বপূর্ণ সভ্যতার সংকট, এগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে। কালান্তর আর হচ্ছে সভ্যতার সংকট। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য রিলেটেড যে কাব্যিক সংজ্ঞা, অর্থাৎ তিনি তার প্রবন্ধের মধ্যেই কি করছেন, কাব্যিক সংজ্ঞা দিয়েছিলেন। কোথায়? সেটা হলো সোনার তরী কাব্যে, বর্ষা যাপন কবিতায় কাব্যিক সংজ্ঞা দিয়েছে। আর ওনার প্রথম প্রকাশিত গদ্য গ্রন্থ কোনগুলো হবে? অর্থাৎ গদ্য গ্রন্থ মানে একদম তিনি প্রথম চলিত ভাষায় লিখেছিলেন। লিখেছেন হচ্ছে ইউরোপ প্রবাসীর পত্র, আমি লিখে দিচ্ছি পরে। আচ্ছা, শিক্ষা বিষয়ক মধ্যে শিক্ষা, শিক্ষার মিলন, এগুলো সাল কিন্তু মনে রাখতে হবে, যেগুলো যেগুলো দাগ দিচ্ছি। এই যে দেখো এখানে, ইউরোপ প্রবাসীর পত্র। ঠিক আছে, ইউরোপ যাত্রীর ডায়েরিটা নয়। এটা হলো
ইউরোপ প্রবাসীর পত্র, ঠিক আছে। এই ইউরোপ প্রবাসীর পত্র 1881, এই ইউরোপ প্রবাসীর পত্র হচ্ছে 1881, যেখানে প্রথম তার চলিত ভাষায় লেখা গ্রন্থ, প্রথম তার চলিত ভাষায় লেখা গ্রন্থ, ঠিক আছে। ঠিক আছে। আর হলো আচ্ছা, ইউরোপ প্রবাসীর পত্র, ইউরোপ যাত্রীর ডায়েরি, এটা ছিন্ন পত্র, রাশিয়ার চিঠি, সাল মনে রাখতে হবে, রাশিয়ার চিঠি, ছিন্ন পত্র, ইউরোপ যাত্রীর ডায়েরি, সাল মনে রাখতেই হবে, কিচ্ছু করার নেই এখানে। এটা হলো পত্র জাতীয় রচনা বা ভ্রমণ জাতীয় রচনা যদি বলো, এটা ভ্রমণ জাতীয় রচনা। এখানে মানুষের ধর্মটা মনে রেখো, আত্মজীবনীমূলকের মধ্যে জীবন স্মৃতি মনে রেখো, ব্যক্তিগত প্রবন্ধের মধ্যে পঞ্চভূত মনে রেখো, সাল, লিপিকা মনে রেখো, বিচিত্র প্রবন্ধ মনে রেখো, এটা তোমাদের সিলেবাসে অনেক জায়গায় থাকে। বিচিত্র প্রবন্ধটা কলকাতা বিশ্ববিদ্যালয়তে ছিল, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়তেও আছে, আর অন্য কোথাও আছে কিনা আমি বলতে পারবো না, এই দুটো ইউনিভার্সিটিতে আছে। আর বিজ্ঞান বিষয়ক যেগুলো রয়েছে সেটা দরকার নেই। রাশিয়া চিঠিতে যেখানে রাশিয়ার বিপ্লবোত্তর যে রাশিয়া ভ্রমণের যে বর্ণনা সেটা রয়েছে, বাদ বাকিগুলো আর দরকার নেই। বিজ্ঞান বিষয়ক যে রচনাগুলো আছে মোটামুটি নামটা জেনে রাখলেই হবে, সাল মনে রাখবার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এখানে যেটা বলবো সেটা হচ্ছে যে হ্যাঁ, মোটামুটি ভাবে যেগুলো গুরুত্বপূর্ণ বলে দিয়েছি। হ্যাঁ, ইউরোপ প্রবাসীর পত্রটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, ওটা বলে দিয়েছি। প্রথম তোমার কি বলে বললাম যে চলিত ভাষায় লেখা, ঠিক আছে, গ্রন্থ। বিজ্ঞান বিষয়ক গ্রন্থের মধ্যে বিশ্ব পরিচয়, বিশ্ব পরিচয় হচ্ছে বিজ্ঞান বিষয়ক গ্রন্থ। বাংলা ভাষা পরিচয়, এটা লেখাই আছে তোমাদের, সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে উৎসর্গ করা হয়েছে। পঞ্চভূতে রবীন্দ্রনাথ নিজে কি নাম ব্যবহার করেছেন, পঞ্চভূত গ্রন্থে নিজে তিনি যে নামটি ব্যবহার করেছেন সেটা হচ্ছে ভূতনাথ, ভূতনাথ নাম ব্যবহার করেছেন। পঞ্চভূত গ্রন্থে ছন্দ বইটা তিনি উল্লেখ করেছেন দিলীপ কুমার রায়কে, সাহিত্যের পথে উল্লেখ করেছেন অমিয় চক্রবর্তীকে। সাহিত্যের পথে, যেটা গুরুত্বপূর্ণ, সাহিত্যের পথে অমিয় চক্রবর্তীকে উৎসর্গ করেছেন, অমিয় চক্রবর্তীকে উৎসর্গ করা হয়েছে সাহিত্যের পথে, ঠিক আছে। জীবন স্মৃতি বলে ওনার একটা গ্রন্থ আমরা একটু আগে পড়ছিলাম, তার পরিপূরক গ্রন্থ, একই রকম গ্রন্থ, যেটা হলো গল্প স্বল্প, যেটা হচ্ছে গল্প স্বল্প।
জীবন স্মৃতির পরিপূরক হচ্ছে গল্প স্বল্প। এটা হলো 1941 লেখা। ওনার যে শেষ প্রবন্ধ মনে করা হয় সেটা হচ্ছে সভ্যতার সংকট। শেষ প্রবন্ধ হলো সভ্যতার সংকট, 1941। শেষ প্রবন্ধ হচ্ছে সভ্যতার সংকট। তাহলে ব্যক্তিগত প্রবন্ধগুলো দেখবে, পঞ্চভূত বলেছি, বিচিত্র প্রবন্ধ বলেছি, লিপিকা বলেছি। লিপিকার একটা প্রথম রচনার নামই হলো তোতা কাহিনী, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। মানুষের ধর্ম বলেছি, ভারতবর্ষ বলেছি, আত্মশক্তি বলেছি। এগুলো সাল মনে রাখতেই হবে। এই হচ্ছে মোটামুটি ভাবে রবীন্দ্রনাথ ঠাকুর। কোনটা ওনার কি ধরনের রচনা সেটা পড়তে হবে। তিনি যেমন এক সময় জমিদারি ব্যবস্থা, উনি নিজে জমিদার হয়ে জমিদারি ব্যবস্থার এক প্রকার সমালোচনা করেছিলেন সেই সময়কার। সেই কারণে তিনি প্রাচ্য পাশ্চাত্য সভ্যতা বলে একটি গ্রন্থ তিনি লিখেছিলেন। প্রাচ্য ও পাশ্চাত্য সভ্যতা এইসব নিয়েই আছে সেই গ্রন্থটি। ঠিক আছে, সমাজ সমস্যামূলক রচনার মধ্যে পড়ে। তারপরে সভ্যতার সংকট, যেটা খুব গুরুত্বপূর্ণ, এই সভ্যতার সংকটটা। শিক্ষা খুব গুরুত্বপূর্ণ, শিক্ষার মিলন প্রবন্ধটি খুব গুরুত্বপূর্ণ। আর রবীন্দ্রনাথ ঠাকুর তার গ্রন্থে লিখে দিয়ে গেছেন যে তিনি সব সময় প্রকৃতির কাছাকাছি শিক্ষাদান করতে বেশি পছন্দ করতেন, এবং এই কারণেই তিনি যে শান্তিনিকেতন যে প্রতিষ্ঠা করা হয়েছে সেখানে কিন্তু ওইভাবেই শিক্ষাদানের মানে প্রস্তুতি নেওয়া হয়েছে, যে ছাতিম গাছ মানে তার নিচে বসে প্রকৃতির মধ্যে বসে, কোনো বদ্ধ জায়গায় নয়। বদ্ধ জায়গায় তিনি শিক্ষাদানে বিশ্বাসী ছিলেন না। এইভাবেই তিনি বাল্যকাল থেকে এই ধরনের প্রকৃতির সঙ্গে শিক্ষাকে তিনি যুক্ত করতে চেয়েছিলেন, যার ফলে আনন্দজনক এবং সেটা প্রাণবন্ত হয়ে ওঠে, এই কথা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। আর ওনার বিশ্বভারতী বলে একটি প্রবন্ধ আছে, যেটা পরবর্তীকালে ওনার মৃত্যুর পরে অনেক প্রকাশ পায়, যেটাতে তিনি ধর্ম দর্শন এই বিষয়গুলো তুলে ধরেছেন। ছিন্নপত্রতে তিনি আমরা তিনি যে গল্পগুলো লিখেছিলেন মূলত মেঘ ও রৌদ্র, সমাপ্তি, সম্পত্তি সমর্পণ, এই তিনটি গল্পের প্রেক্ষাপটই কিন্তু আমরা ছিন্নপত্র থেকে জানতে পারি। জীবন স্মৃতিতে তার জীবনের প্রচুর ঘটনা তিনি জানিয়ে দিয়ে গেছেন। পথের সঞ্চয়, এগুলো শুধুমাত্রই ভ্রমণ কাহিনী বা ডায়েরি নয়, এগুলোতে বিভিন্ন দেশের অর্থনৈতিক সামাজিক জীবনের প্রেক্ষাপট তিনি তুলে ধরেছেন। ঠিক আছে, তাহলে ওনার যে তিনটে গল্পের কথা আমি বললাম, যে তিনটে গল্প তিনি কি করেছেন, না আমরা এই তিনটে গল্পের কথাই জানতে পারি এই ছিন্নপত্র থেকে। সেই তিনটি গল্প কি কি? সেই তিনটি গল্প হচ্ছে মেঘ ও রৌদ্র, যেটাকে আমরা রবীন্দ্রনাথের রাজনৈতিক গল্প বলে থাকি। মেঘ ও রৌদ্র। আর হচ্ছে সমাপ্তি, যেটা আদ্যন্ত একটি প্রেমের গল্প।
প্রকৃতি আর প্রেম, আর হলো সম্পত্তি সমর্পণ। সম্পত্তি সমর্পণ, এই তিনটি গল্প। ঠিক আছে, এই তিনটে হচ্ছে তার গল্প। তিনটে গল্প ছিন্নপত্র থেকে আমরা জানতে পারি। আর ওনার যে পত্র বা ডায়েরি বা ভ্রমণ কাহিনী, যেখান থেকে বিভিন্ন দেশের অর্থনৈতিক বিভিন্ন দেশের অর্থনৈতিক ও সামাজিক জীবনের কথা আছে। ঠিক আছে, এই হলো ওনার পত্র জাতীয় রচনা। এবারে হচ্ছে প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী, দেখো, প্রমথ চৌধুরীর জন্ম 1868, মৃত্যু 1946। প্রমথ চৌধুরীর তোমার কি বলে যে ছদ্মনাম, সেটা হচ্ছে তিনি বীরবল। তিনি বীরবল ছদ্মনামে লিখতেন। তিনি সবুজপত্র যে তোমার কি বলে যে পত্রিকা আছে, সেই সবুজপত্র পত্রিকা তিনি প্রকাশ করেন 1914 খ্রিস্টাব্দে, যেটা বলছিলাম। তার সবুজপত্রের হাত ধরে আজকের যে আমরা চলিত ভাষা, যে ভাষায় আমরা কথা বলি, সেই ভাষার প্রথম, এই ভাষার প্রথম আমরা তোমার কি বলে এক কথায় এই ভাষার আমরা প্রথম প্রকাশ দেখতে পাই যে তার এই সবুজপত্র পত্রিকার হাত ধরে। ঠিক আছে, সবুজপত্র পত্রিকার হাত ধরে প্রথম এই প্রকাশ আমরা দেখতে পাই। তার প্রবন্ধ গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তেল নুন লকড়ি 1906। এছাড়া আগে ওনার গ্রন্থগুলো বলি, বীরবলের হালখাতা 1917, আর হচ্ছে নানা কথা 1919। আচ্ছা, আর হলো নানা চর্চা 1932। এছাড়াও তার এই গ্রন্থগুলো পাওয়া যায়, যেমন আমাদের শিক্ষা, যেমন নানা চর্চা, দেখো, বীরবলের টিপ্পনী, রায়তের কথা, আত্মকথা, বঙ্গ সাহিত্যে হিন্দু মুসলমান। ওনার গল্প গ্রন্থগুলোর মধ্যে এগুলো পড়ছে। গল্প গ্রন্থ তোমাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়, তবু নামগুলো একটু জেনে রেখে, ঠিক আছে, কারণ যেহেতু তোমাদের প্রবন্ধগুলো বেশি দিয়েছে। সবুজপত্রের হাত ধরে আমি আগেই বলেছি প্রথম চলিত ভাষার আত্মপ্রকাশ ঘটে। তাই জন্য এক প্রকার প্রমথ চৌধুরী প্রথমে অন্য, কারণ যে সময় তিনি আসছেন সেই সময় ভারতের রাজনীতি তথা ভারতের তোমার কি বলে রাজনীতি এক কথায় অশান্ত উত্তাল। ভারতবর্ষের সমস্ত মানুষ যেন স্বাধীনতার জন্য দিন গুনছে, ইংরেজদের অত্যাচারে তারা একেবারে জর্জরিত। এমন অবস্থায় প্রমথ চৌধুরীও বসে থাকেননি, স্বাভাবিকভাবেই তিনি বঙ্গভঙ্গ আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন এবং তার সঙ্গে এক প্রকার রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ বেশ সখ্যতা ছিল। ভারতী পত্রিকায় তিনি বয়কট ও স্বদেশীয়তা নামে একটা প্রবন্ধ লিখেছিলেন।
মনে করতেন শুধুমাত্র উত্তেজনায় স্বদেশী দ্রব্য আসবে না, এর জন্য মানুষের চেতনার প্রয়োজন। তাহলে তিনি ভারতী পত্রিকায় একটি প্রবন্ধ লেখেন, যেটা হচ্ছে বয়কট স্বদেশীয়তা। স্বদেশীয়তা, ঠিক আছে, এই জায়গাটা। এটা খুবই গুরুত্বপূর্ণ, বয়কট এবং স্বদেশীয়তা। এছাড়া তিনি বিভিন্ন রাষ্ট্রীয় এবং সামাজিক সমস্যা নিয়েও প্রবন্ধ লেখেন। মানুষের অজ্ঞতা, যুক্তিহীনতা, মানুষের যে তোমার উন্নয়নের পথে কতটা বাধা সৃষ্টি করতে পারে, এই বিষয়ে তিনি তার মত প্রকাশ করেছিলেন। কোথায়? তেল নুন লকড়িতে তিনি তার মত প্রকাশ করেছিলেন। রবীন্দ্রনাথের পথেই তিনি চলতে চেয়েছিলেন এবং তিনি কখনোই তার স্বদেশ প্রীতি থেকে তিনি বিচ্যুত হতে পারেননি, এ কথা ঠিক। একথা ঠিক। আর একটা হচ্ছে প্রমথ চৌধুরী চলিত ভাষাকে বেশি গুরুত্ব দিয়েছিলেন, কারণ তিনি মনে করতেন যে মানুষ যে ভাষায় কথা বলছে সেই ভাষায় সাহিত্য রচনা করলে বোধহয় সেটা খুব তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছবে। আসলে এক কথায় সাহিত্য মানে তো শুধুমাত্র গল্প নয়, এটা একটা মেসেজ, যেটা আগেই বললাম যে রবীন্দ্রনাথ সেই কাজটিই করেছিলেন, মানুষের মধ্যে একটা বার্তা দিতে চেয়েছিলেন সাহিত্য রচনার মধ্য দিয়ে। প্রমথ চৌধুরীও সেই একই পথেই হাঁটেন। প্রমথ চৌধুরী সম্পর্কে ম্যান অফ লেজার অ্যান্ড লেটার্স এই শব্দটি প্রয়োগ করেন। কে প্রয়োগ করেন? বুদ্ধদেব বসু। ঠিক আছে, প্রমথ চৌধুরী সম্পর্কে এই মন্তব্য কে করেন? বুদ্ধদেব বসু। তার গদ্য সাহিত্যের মূল বৈশিষ্ট্যগুলো কি কি ছিল? বুদ্ধিবাদ, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, আচ্ছা, আর হলো বুদ্ধিদীপ্ত হাস্যরস, এছাড়া ছিল কৌতুক, এই বিষয়গুলো তার প্রবন্ধ গ্রন্থের মধ্যে আমরা দেখতে পাই। সবুজ পত্র পত্রিকা, যেটা আমি আগেই বলে দিয়েছি, পত্রিকা 1914 প্রকাশকাল। তার আত্মজীবনী নির্ভর গ্রন্থ, আত্মকথা। যেমন সুকুমার সেন নিজেই বলেছেন যে সবুজ পত্রের সারথি হলেন রবীন্দ্রনাথ আর গান্ডিবি হচ্ছেন প্রমথনাথ, যেটা সুকুমার সেন নিজেই বলে গেছেন। আমাদের শিক্ষা, এগুলো ওনার শিক্ষামূলক প্রবন্ধ। আমাদের শিক্ষা, আর হচ্ছে বাংলার ভবিষ্যৎ, আর হচ্ছে বই পড়া,
এই গ্রন্থগুলো ওনার শিক্ষামূলক গ্রন্থ। এই হচ্ছে প্রমথ চৌধুরী, ঠিক আছে। দেখো প্রমথ চৌধুরী নিয়ে আর কিছু বক্তব্য আছে। রানী রাসমণি তো পড়িয়েছি, আফ্রিকাটা কিন্তু দেখো, আফ্রিকাটাও দিয়ে দিয়েছি আমি নোট, বোধহয় আগেরটা দিয়েছিলাম একটা, আজকে একটা দিয়েছি, আগে দিয়েছিলাম কিনা একবার একটু চেক করে নিন, ঠিক আছে। এই গ্রন্থগুলো গেল। আচ্ছা, কয়েকটা উৎসর্গকৃত গ্রন্থের নাম বলবো, তারপরে হচ্ছে আজকে টেক্সট করাবো। আচ্ছা, আচ্ছা দেখো, উৎসর্গমূলক যে গ্রন্থগুলো আছে, আমি কয়েকটা তো বলেই দিয়েছি রবীন্দ্রনাথের। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইউরোপ প্রবাসীর পত্র, যেটা ছিল ওই ইউরোপ প্রবাসীর পত্র, এটা তিনি উৎসর্গ করেছিলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরকে। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরকে। সাহিত্যের পথে বলে দিয়েছি, বাংলা ভাষা পরিচয় বলে দিয়েছি, রাশিয়ার চিঠি। সুরেন্দ্রনাথ কর। সুরেন্দ্রনাথ করকে উৎসর্গ করেন। আর ছন্দ, ছন্দ বললাম দিলীপ কুমার রায়। বিশ্ব পরিচয়, সত্যেন্দ্রনাথ বসু। ঠিক আছে, এই কটা মনে রেখো, বাদ বাকিগুলো যেটা বলেছি।
আচ্ছা, কাব্যগুলো উনি কাকে কোনটা উৎসর্গ করেছিলেন বলে দিয়েছিলাম? কাব্য কাব্যটা কি বলে দিয়েছিলাম? একবার একটু নেক্সট দিনের ক্লাসে একটু দেখে নিও তো, দেখছি আমি পারলে সানডে ক্লাস করাতে পারি, ঠিক আছে, এই সপ্তাহে। 4টের দিকে হলেও ক্লাস করিয়ে দিতে পারি, রাতে যদি নাও করাই 4টে থেকে হয়তো ক্লাস করাবো একটা এক্সট্রা। তো ওই দিনকে আমি একটু কাব্যর লিস্টটা নিয়ে বসবে, কোনটা কাকে উৎসর্গ করেছিল বলে দেবো। যেমন ওই হে প্রেম হে নৈশব্দ কালকে পড়াচ্ছিলাম, শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা, সেটা কাকে উৎসর্গ করেছে। ধর্মে আছো জিরাফেও আছো, এইগুলো। হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, একটা বোধহয় বলেও ছিলাম যে চতুর্দশপদী কবিতা বলিটা মাইকেল মধুসূদন দত্তকে করেছিলেন। এখন অব্দি যেটা পড়িয়েছি ওটা একটু উৎসর্গগুলো নেক্সট দিনকে বলে দেবো নামগুলো, হ্যাঁ। নামগুলো বলে দেবো, তোমরা তোমার কি বলে একবার একটু নোট ডাউন করে নেবে। এখান থেকে আর কারোর কোনো কোয়েশ্চেন আছে? দেখো, কিছু জিজ্ঞাসা আছে? হারিয়ে যাওয়া কালি কলম। হারিয়ে যাওয়া কালি কলম থেকে যেগুলো গুরুত্বপূর্ণ, লাইনগুলো আগে বলে দিই, তারপর তো ঘটনাটা বলছি। হারিয়ে যাওয়া কালি কলম শ্রীপান্থের লেখা। এই শ্রীপান্থ যে ভদ্রলোক, এটা তো ওনার আসল নাম নয়, আসল নাম হচ্ছে নিখিল সরকার। এই শ্রীপান্থ যে ভদ্রলোক, ওনার আসল নাম হচ্ছে নিখিল সরকার। নোটটা দেব, আমি বলে দেবো সেখানে। এই যে শ্রীপান্থ, এই ভদ্রলোক, এনার আসল নাম হচ্ছে নিখিল সরকার। যেটা তোমাদের হারিয়ে যাওয়া কালি কলম আছে, এই হারিয়ে যাওয়া কালি কলম গদ্যাংশের যে মূল গ্রন্থটা, যেটা হচ্ছে কালি কলম মন, কালি কলম মন, ঠিক আছে। এটা হলো শ্রীপান্থের লেখা, অর্থাৎ নিখিল সরকারের লেখা কালি কলম মনের একটি অংশ থেকে নেওয়া হয়েছে। সেটা হলো কি না, সেটা হচ্ছে হারিয়ে যাওয়া কালি কলম, ঠিক আছে। মূলত এটা একটা ডায়েরি ধর্মী রচনা বা আত্মকথন ধর্মী রচনা, যেটা একটি ডায়েরি ধর্মী বা আত্মকথন ধর্মী রচনা। এখানে কিসের কথা বলা হয়েছে? কলমের কথা বলা হয়েছে। প্রথমত, লেখক কোথায় কাজ করেন? একটা লেখালেখির অফিস বা বলতে পারি আমরা প্রকাশনী সংস্থার কোনো একটা অফিসে কাজ করেন, ঠিক আছে। প্রকাশনী সংস্থার কোনো একটা অফিসে লেখক কাজ করেন। দেখো, আমি যেখানে কাজ করি সেটা হচ্ছে লেখালেখির অফিস, এটাই হবে তোমাদের উত্তর, ঠিক আছে।
এখানে একটা প্রবাদ আছে, প্রথম প্রবাদটা দেখো, কালি কলম মন লেখে তিনজন, এটা একটা প্রবাদ। লেখকের সহকর্মীগণরা কিসে কাজ করে সেটা দেখো, কম্পিউটারে। এই যে টাইপরাইটার, কিবোর্ড রয়েছে, যেটা এখনকার দিনে হয় যে লেখালেখিটা মানে লেখাটাই চলে গেছে, ঠিক আছে। কালি নেই, কলম নেই, বলে আমি মুনশি, অর্থাৎ এখন কাজ হচ্ছে ছাপার অক্ষরে, সব কম্পিউটারের মাধ্যমে। এটা গেল। লেখকের বিপদের দিন কোন দিন? যেদিন লেখক কলম নিতে ভুলে যান, কারণ সহকর্মীগণ কেউই কলম ব্যবহার করে না। এই যে কোনো কারণে কলম নিয়ে যেতে ভুলে যাই, তবেই বিপদ, কারণ কারোর সঙ্গেই কোনো কলম নেই, এই লাইনটা, তাহলে কিন্তু তিনি পাবেন না। আমি গ্রামের ছেলে, 50-60 বছর আগে আমার মতো যারা বাংলার অজপাড়া গায়ে জন্মেছেন, তারা হয়তো বুঝবেন কলমের সঙ্গে আমাদের কি সম্পর্ক। এই যে আমরা কলম তৈরি করতাম রোগা বাঁশের কঞ্চি কেটে, কঞ্চি কেটে মানে সরু করে, আর মুখটাকে মানে ছিঁড়ে সরু করে নিত, যাতে কালিতে ডুবিয়ে লিখতে হতো আর কি, ঠিক আছে। দোয়াত কালি যারা ইউজ করে তারা এইভাবে ইউজ করে। তখন তো সেটাও ছিল না, একটা টাইমে ছিল যে এইভাবে ইউজ করতে হতো, আর ব্লটিং পেপার থাকতো যেটা দিয়ে ওই কালিটা শুষে নিত আর কি। অ্যাকচুয়ালি এই ধরনের কালিতে লিখলে হাতের লেখা খুব সুন্দর হয়, যার জন্য এই ধরনের দোয়াত কালিতে লেখানো হয় আর কি। লেখার পাত বলতে শৈশবে আমাদের ছিল কলা পাতায়, একদম কলা পাতায় লেখা হতো, তখন তার এর খাতা ছিল না, কাগজের মতো কেটে সাইজ করে তাতে হোম টাচ করতাম। দেখো কিসে লিখতো, কলা পাতায়। আর একটা মুশকিল, যদি সেটাকে পড়ুয়ারা যদি কোনো কারণে বাইরে ফেলে আসতো, যদি গরু খেয়ে নিত তাহলেই গেল। লোক বলতো অক্ষর জ্ঞানহীনতাকে লোকে বলে ক অক্ষর গোমাংস। গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ, ঠিক আছে। এই যে এই লাইনটা, এটা গুরুত্বপূর্ণ। প্রাচীনেরা মানে পুরোনো দিনের যারা মানুষ, মা পিসি দিদা যারা বলতেন, তিন ত্রিফলা শিমুল ছালা, ছাগ দুগ্ধে করি মেলা, লৌহ পাত্রে লোহায় ঘষি, ছিঁড়ে পত্র না ছাড়ে মশি, ঠিক আছে। তাহলে ভালো কালি তৈরি করতে গেলে এই ছিল ব্যবস্থাপত্র। তাহলে ভালো কালি এইভাবেই ওরা তৈরি করত। লেখকরা কোন সময়ের কথা বলছেন সেটা দরকার। লেখকরা কিভাবে তোমার কি বলে ওই তোমার কি বলে পেনটা মানে কলমটা কিভাবে তৈরি করতেন, কি দিয়ে তৈরি করতেন সেটা দরকার, কোথায় লিখতেন সেটা দরকার। হুম। আচ্ছা, এই ত্রিফলা, ত্রিফলা এটা থেকে তোমাদের এ আসবে, তোমার কি বলে, কি বলবো, টিকা আসবে। ত্রিফলার মধ্যে পড়ছে তোমার হরিতকি, বয়রা আর আমলকি। হরিতকি, বয়রা আর আমলকি, এই ত্রিফলাটা পড়তে হবে টিকা হিসেবে। ত্রিফলা কাকে বলে? ঠিক আছে, এই গেল ত্রিফলা, এটা পড়বে। ত্রিফলা কোনটা? আর কালি তৈরি করতো কিভাবে, কাঠের উনুনে, এখানে দেওয়া আছে দেখো কালি তৈরির পদ্ধতি। কাঠের উনুনে রান্না করা হতো, তাতে কড়াইয়ের তলায় কালি জমতো, আমরা দেখি কালি জমে, কালো কালি।
এবারে সেটাকে লাউ পাতা দিয়ে তা ঘষে তুলে একটা পাথর বাটিতে রেখে দিয়ে গুলে নিতে হতো। আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিতকি ঘষত। কখনো কখনো মাকে দিয়ে আতপ চাল ভেজে কুড়িয়ে তা বেটে ওতে মিশাতো। সব ভালো করে মেশাবার পর খুন্তির গোড়ার দিকটা পুড়িয়ে লাল টকটকে করে সেই জলে ছ্যাঁকা দেওয়া হতো। অল্প জল তো, তাই অনেক সময় টকবক করে ফুটতো। মানে আমরা দেখি কি গরম দেখবে কোনো কড়ার মধ্যে তুমি যদি জল দাও, মানে হয়তো সেভাবে এটা নেই, তাহলে দেখবে তোমার জলটা মানে কিভাবে হয়ে ওঠে, মানে আর কি ফুটতে শুরু করে, ওটার কথাই বলছি। গরম কিছু দেওয়া দিয়ে জল দিত, একদম গরম কড়াই এই তোমার খুন্তিটা। তারপর ন্যাকড়ায় ছেঁকে দোয়াতে ঢেলে কালি। ঠিক আছে, দোয়াত মানে মাটির দোয়াত, বাঁশের কলম মাটির দোয়াত, এটাকেই বলছে। এই আর কলা পাতায় লেখা, তাহলে কিসের কিসে কিসে ইউজ করতো? দোয়াত, মাটির দোয়াত। আর একটা হচ্ছে কালিটা তৈরি করতো মাটির দোয়াত, বাঁশের কলম আর কালি। কিভাবে কালিটা তৈরি করতে, এই পদ্ধতিটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বলছে যে লেখক বলছে যদি তিনি এখানে একজন ধর্ম প্রবক্তার কথা তিনি উল্লেখ করেছেন, যীশু খ্রিস্ট, খ্রিস্টান ধর্মের প্রবক্তা মানে প্রবর্তক যিনি। তো সেই যীশু খ্রিস্টের জন্মের আগে তিনি যদি জন্মাতেন, তো লেখক মনে করছেন তাহলে তিনি আর এদেশে জন্মাতেন না, অর্থাৎ ভারতবর্ষে জন্মাতেন না, তিনি জন্মাতেন হচ্ছে মিশরে। তাহলে তিনি জন্মাতেন মিশরে, আর আমি যদি বাঙালি না হয়ে হতাম প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান। ঠিক আছে, তাহলে কি করতেন? নীল নদীর থেকে একটা নল খাগড়া নিয়ে আসতেন, মানে সেটাকে ওই ছুচলো করে, নল খাগড়া ওই ছুচলো করে তাহলে লিখতেন। ঠিক আছে, ফিনিশীয় হলে কি করতেন? ফিনিশীয় হলে মানে তিনি বলছেন তিনি যদি তোমার সুমেরিয়ান হতেন তাহলে ওই নল খাগড়া নিয়ে আসতেন, আর যদি তিনি ফিনিশীয় হতেন তাহলে বন প্রান্ত থেকে কুড়িয়ে নিতেন একটা হার। ঠিক আছে, এখানে এটা গুরুত্বপূর্ণ দুটোই। আর ওই যে ব্রোঞ্জের শলাকা, যেটার পোশাকি নাম হচ্ছে স্টাইলাস, স্বয়ং যদি জুলিয়াস সিজার হতেন তাহলে আমার শ্রেষ্ঠ কারিগররা বড়জোর একটা ব্রোঞ্জের শলাকা যার নাম হচ্ছে স্টাইলাস, সেটা লেখকের হাতে তুলে দিতেন। এই স্টাইলাস যেটা হচ্ছে ব্রোঞ্জের ধারালো শলাকা। ঠিক আছে, এই শলাকা। এবারে দেখো ফাউন্টেন পেনের কথা বলছে। ফাউন্টেন পেন বলছে এখন স্কুলের ছেলে মেয়েদের তহবিলেও হয়তো দেখা যায় রকমারি কলম, হয়তো গ্রামাঞ্চলেও বাঁশের কঞ্চির কলম আর খুঁজে পাওয়া যাবে না, খাগের কলম দেখা যায় সরস্বতী পুজোর সময়, কাঁচের দোয়াতে কালির বদলে দুধ। ঠিক আছে, ফাউন্টেন পেন বা বল পেনের বদলে খাগের কলম তখন ছিল। পালকের কলম, এগুলো মানে আমরা দেখতে পাই না ওই, হ্যাঁ ঠিকই বলেছি যে সরস্বতী পুজোর সময় দেখা যায়, যাকে ইংরাজির নাম হচ্ছে কুইল। এই যে পালকের কলমের ইংরাজির নাম হচ্ছে কুইল, এটা খেয়াল রেখো। আর লর্ড কার্জন 1905 বঙ্গভঙ্গ আন্দোলন, সেই সময় যিনি গভর্নর জেনারেল ছিলেন লর্ড কার্জন, সাংবাদিকদের গরম গরম ইংরাজি দেখে তাদের বলতেন বাবু কুইল ড্রাইভার্স। ঠিক আছে, একরকম এটা ইডিয়ামস হিসেবে ব্যবহার করতেন, গরম গরম ইংরাজি দেখে তিনি এটা ব্যবহার করতেন। ঠিক আছে, সাংবাদিকদের বাবু কুইল ড্রাইভার্স। এখন পালকের কলম দেখতে হলে পুরোনো দিনের তৈলচিত্র বা ফটোগ্রাফ ছাড়া আর উপায় নেই। ঠিকই বলেছে, নইলে তো উপায় নেই। উইলিয়াম জোনস বা কেরি সাহেবের কথা বলছে,
ছোট্ট একটা যন্ত্র বের করেছিল, যন্ত্রটা এক ধরনের পেন্সিল শার্পনারের মতো। এখানে এটা দরকার নেই আর। এগুলো এখন দরকার নেই, এখানে অতটা গুরুত্বপূর্ণ নয়। এটা দেখো, এখানে একটা প্রবাদ বাক্য আছে, কলমে কায়স্থ চিনি গোফেতে রাজপুত। এটা একটা কিন্তু প্রবাদ বাক্য, ঠিক আছে? কলমে কায়স্থ চিনি গোফে রাজপুত, কলম সম্পর্কে প্রবাদ। আবার আরেকটা বলছে, কালির অক্ষর নাইকো পেটে চণ্ডী পড়েন কালীঘাটে। ঠিক আছে, কালির অক্ষর নাইকো পেটে মানে লেখাপড়া জানে না, হ্যাঁ, চণ্ডী পড়েন কালীঘাটে। এখনকার পেটে কত অক্ষর তা নিয়ে যাদের ভাবনা তারা ভাবুন, ঠিক আছে? এই কথা বলেছে। আবার পকেট মাররা এমন আর কলম নিয়ে হাত সাফাইয়ের খেলা দেখায় না, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। এককালে বাংলায় একটা কথা বলা হতো, যে নামটা রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন ফাউন্টেন পেনকে, ঝর্ণা কলম। এইটা খুব গুরুত্বপূর্ণ, এটাতে দাগ দাও। অফুরন্ত কালির ফোয়ারা যিনি খুলে দিয়েছিলেন তার নাম লুইস অ্যাডসন ওয়াটারম্যান। সেকালের আরো অনেক ব্যবসায়ীর মতো তিনি দোয়াত কলম নিয়ে কাজে বের হতেন, ঠিক আছে? তো দলিল কিছুটা লেখা হয়েছে, এক ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র করছেন, এমন সময় দোয়াত হঠাৎ উপুর হয়ে পড়ে গেল কাগজে। যা, তাহলে তো সব গেল। আবার তিনি ছুটলেন কালির সন্ধানে, ফিরে এসে শোনেন ইতিমধ্যে আর একজন তৎপর ব্যবসায়ী শৈশাবোধ সাঙ্গ করে চুক্তিপত্র পাকা করে চলে গেছে। মানে ইচ্ছা করেই এটা করেছে। বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন, আর নয়, এর একটা বিহিত করতে হবে। তাই সেখান থেকেই জন্ম নিয়েছিল ফাউন্টেন পেন। ঠিক আছে, তিনি এক প্রকার ঠকেছিলেন। ফাউন্টেন পেন মানে আজকে আমরা যে পেনে লিখি, ঝর্ণা কলম যেটাকে বলা হয়, মানে রবীন্দ্রনাথ সেটারই নাম দিয়েছিলেন। সেখান থেকে এই ফাউন্টেন পেনের মানে কি বলবো, আত্মপ্রকাশ এক কথা বলতে পারি। তো ফাউন্টেন পেন কিভাবে এলো সেটাও দেখো। ফাউন্টেন পেন কি আবিষ্কার করেছিলেন, যেটা ওই ওয়াটারম্যান, ওই নামটা কিন্তু গুরুত্বপূর্ণ। তখন ফাউন্টেন পেনের দামও যথেষ্ট ছিল, ঠিক আছে? কলেজ স্ট্রিটের একটা নামি দোকানে পাওয়া গেছে ফাউন্টেন পেন। এখানে সেরকম আর কিছু নেই গুরুত্বপূর্ণ। আচ্ছা, শৈলজানন্দ বলেছিলেন, এই নেশা পেয়েছি আমি শরৎদার থেকে। শরৎদা মানে এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বলা হয়েছে, যার কাছে ফাউন্টেন পেনের কিন্তু প্রচুর সংগ্রহ ছিল। বিখ্যাত লেখক শৈলজানন্দ একবার আমাকে তার ফাউন্টেন সংগ্রহ, মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ও কিন্তু ফাউন্টেন পেন ভীষণভাবে সংগ্রহ করতেন। হ্যাঁ, এই লাইনটা গুরুত্বপূর্ণ। আদিতে এই ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। এই ওয়াটারম্যান ভদ্রলোকই এটাকে অনেক বেশি উন্নত করে এটাকে ফাউন্টেন পেন বলেছেন। আর রবীন্দ্রনাথ ঠাকুর আবার এই পেনকেই ঝর্ণা কলম বলেছেন। তাহলে একটা ফাউন্টেন পেনের কত রকম হিস্ট্রি হতে পারে সেই ইতিহাসটা কিন্তু মনে রাখতে হবে, কেমন? এখানে কলম নিয়েই এই গল্পটা, হারিয়ে যাওয়া কালি কলম, তাকে নিয়েই যাবতীয় গল্প। শৈলজানন্দ মুখোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, এই সমস্ত সাহিত্যিকরাও কিন্তু এই ওয়ার্ড তোমার কি বলে ফাউন্টেন পেন ভীষণ ব্যবহার করতেন। আরেকটা হচ্ছে দেখো, কালি ব্যবহার করার জন্য কালি বানানো বন্ধ, তখন কাচের দোয়াতে আমরা কালি বানাতাম, কালি ট্যাবলেট বা বড়িগুলো নিয়ে, মানে লাল নীল দু রকম বড়ি পাওয়া যেত। লাল কালি মানে এটাতে বোতলে বা তোমার দোয়াতে দিয়ে সেই সমস্ত, তারপর সেগুলো বিদেশি কালি পাওয়া যেত, ওখানে আর কি জল দিয়ে ওটাকে গুলতে হতো। তারপর তো বিদেশি নিব এলো। ফাউন্টেন পেনের প্ল্যাটিনাম সোনা এসব মুড়ে রাখা হতো।
আবার এই নিব গুলো যখন দু রকম হয়, একটা স্টিল স্টিল দেখতে, একটা গোল্ডেন টাইপের দেখতে হয় এই নিব গুলো। হ্যাঁ, এই দেখো, এই যে ব্লটিং পেপারের কথা বলছিলাম, এই ব্লটিং পেপার এটা যে তোমার খুব একটা মজার বিষয়। এটা কেন বলছি আজকে, এটা মানে পড়তে গিয়ে আমি ছোটবেলায় আর কি আমাদের তোমার কি বলে একদম ছোটবেলা প্রাইমারি স্টেজটাতে তখন খ্রিশ্চান স্কুলে পড়েছিলাম। তো খ্রিশ্চান স্কুলে তোমার কি বলে ওই তোমার ক্লাস 4 অবধি ওই দোয়াত আর কালি আর ব্লটিং পেপার ছিল। ঠিক আছে, ওরা হাতের লেখা পরিষ্কার হওয়ার জন্য এমনি পেন কখনো ইউজ করতে দিত না। প্রথমে একটু পেন্সিল ধরিয়েছিল, পেন্সিলের পরই ওই ক্লাস 1 2 থেকেই তোমার কি বলে এই দোয়াত কালি শুরু হয়ে গিয়েছিল। যার জন্যই বলছি গোল্ডেন হয়, স্টিল হয়, যেটা এখনো মনে পড়ে গেল। ঠিক আছে, ওই নিবটাকে তখন এই ধরনের পেন ছিল না, তো ওই মানে নিব এখন যেমন হয় ওই নিবটাকে ওই পেনটার মধ্যে দিয়ে দিতে হতো, একটা ফাঁক মতো থাকতো, আর দিয়ে ওটা দিয়ে মানে কালির মধ্যে চুবিয়ে চুবিয়ে দিতে হতো। আর ব্লটিং পেপার দিয়ে যেহেতু লেখাটা যাতে শুকিয়ে যায়, ব্লটিং পেপার চেপে দিলেই হয়ে যেত। এই যে সমস্ত কালিটা টেনে যেত ব্লটিং পেপার। এখানে দেখো সোনার দোয়াত কলম যে সত্যই হতো তা জেনেছিলাম শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখে। একদমই, যারা খুবই ধনী পরিবারের ছিল তারা ওই ধরনের সোনার পেন পেন ইউজ করতো। ঠিক আছে, এই গল্পে এইসব দোয়াতের কালি দিয়েই না শেক্সপিয়ার, দান্তে, মিল্টন, কালিদাস, ভবভূতি, কাশিরাম দাস, দেখো একদম শেক্সপিয়ার থেকে শুরু করেছে বিখ্যাত তোমার কি বলে ইংরেজ যারা সাহিত্যিক তাদের থেকে শেক্সপিয়ার, দান্তে, মিল্টন পর্যন্ত। আবার কালিদাস সংস্কৃত সাহিত্যে ভবভূতি, কাশিরাম দাস, কৃত্তিবাস থেকে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র সবাই লিখে গেছে এই ধরনের পেন। এখানে দেখো, হ্যাঁ, টাকার কুমিরদের খুশি করারও ব্যবস্থা তাদের হাতে রয়েছে। এখানে একটা কলমের দাম ধার্য হয়েছে পরবর্তীকালে, দামি কলম যেখানে হচ্ছে 1 পাউন্ড সমান 75 টাকা। মানে এখানে 2500 পাউন্ড, ভেবে দেখো সেই টাইমে ছিল 1 পাউন্ড সমান 75 টাকা, যার দাম ছিল আনুমানিক 2500 পাউন্ড। তাহলে 2500-কে 2500-কে 75 দিয়ে গুণ করো, কত হবে ভেবে দেখো ভারতীয় মুদ্রায়। এটার এটাতে দাগ দাও, সে কলমের সোনার অঙ্গ হীরের হৃদয়, এই লাইনটাতে দাগ দাও। ঠিক আছে, এই যে জড়োয়া কলমের দাম তো হবেই এইটা। মানে একটা দামি তোমার কি বলে কি বলবো, মানে একটা দামি সোনা বা হীরের যে সেট হয়, তো ওই একটা কি বল জুয়েলারির সমান দাম পেনটা। এবারে এসো এই লাইনটাতে, কলমের দিনও কি ফুরালো, হতে পারে, কিন্তু ইতিহাসের ঠাঁই কিন্তু তার পাকা, এই লাইনটা। আচ্ছা, ক্যালিগ্রাফিস্ট যারা খুব সুন্দর লিখতে পারে তাদের কথা বলা হয়। মুঘল দরবারে একদিন তাদের কতই না, মানে যাদের হাতের লেখা খুব সুন্দর হয় সেটার কথা বলা হয়। আচ্ছা, এখানে আর একটা দেখো প্রবাদ রয়েছে, সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ, সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন, মুক্তোর মতো হস্তাক্ষর, এটাকে বলা হয়েছে। কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর, এই লাইনটা গুরুত্বপূর্ণ, এটাতে দাগ দাও। অনুষঙ্গ হিসাবে ব্যারেল এবং কার্টিজ এই শব্দগুলো শোনা যায় কলমের সঙ্গে। কলকাতার ইতিহাসেও এই ধরনের ডুয়েল বা দ্বৈরথের কাহিনী রয়েছে। ঠিক আছে, মানে যারা ওই তলোয়ার চালায় আর তলোয়ার হাতে লড়াই করতে হয়েছে ক্রূর কিংবা মিথ্যাচারী প্রতিপক্ষের সঙ্গে। অন্যদিকে ইতিহাসে কিন্তু অনেক পালকের কলমধারীকে সত্যই কখনো কখনো তলোয়ার হাতে লড়াই করতে হয়েছে ক্রূর অথবা মিথ্যাচারী প্রতিপক্ষের সঙ্গে। এটা এটা দরকার নেই লাইনটা, এই লাইন দুটো ইম্পর্টেন্ট। আচ্ছা, অনেক ধরে 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 টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি অন্নদা শঙ্কর রায়।
তিনি কলমে লেখেননি, তখন টাইপরাইটার আবার নিজেই করতেন, তাই জন্য ধরে ধরে করতে হতো যাতে না মিস্টেক আসে। গত কবছর ধরে কবি সুভাষ মুখোপাধ্যায় টাইপরাইটার ধরেছেন, অন্যরা প্রায় সবাই লিখছেন কলমে। তাহলে যারা যারা টাইপে লিখেছেন তাদের নামও এখানে দেওয়া হয়েছে। এই লাইনটা গুরুত্বপূর্ণ, তুমি সবল আমি দুর্বল, ফরাসি কবি বলেছেন, তুমি সাহসী আমি ভীরু, তবু যদি আমাকে হত্যা করতে চাও আচ্ছা তবে তাই হোক, ধরে নাও আমি মৃত। এই লাইনটা কেন বলেছেন না, আমি কালি খেকো কলমের ভক্ত বটে, কিন্তু তাই বলে ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে আমার কোনো বিবাদ নেই, এটাই বলেছে। আরেকটা হলো, স্বনামধন্য লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন এবং তার কারণ হচ্ছে ওই কলমটা ওনার বুকে ফুটে গিয়েছিল, সেই আঘাতে নাকি মারা গিয়েছিলেন। ঠিক আছে, তার গ্রন্থের নাম ছিল কঙ্কাবতী, ওনার ছদ্মনাম ছিল ডমরুধর, লেখকের পুরো নাম হচ্ছে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, কুম্ভীর বিভ্রাট যে লিখেছে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি ব্যাপারটা তা নয়, হতে পারে যে কলমটা ফুটে গেছিল, এটা ঠিক কথাই, কিন্তু মারা গিয়েছিলেন অ্যাকচুয়ালি হয়তো উনি অসাবধানতা পরে দেখেননি বিষয়টা, কোনোভাবে ওই জায়গা থেকে তোমার সেপটিক হয়ে গিয়েছিল, সেই জন্য তিনি মারা গিয়েছিলেন। ঠিক আছে, এই হলো বিষয়টার কোয়েশ্চেনটা দিয়ে দেবো, লাইনগুলো গুরুত্বপূর্ণ বলে দিয়েছি। শ্রীপান্থর নাম দেখো নিখিল সরকার বলে দিয়েছে, লেখাপড়া ওনার ময়মনসিংহ এবং কলকাতায় 1932 জন্ম, 2004 হচ্ছে মৃত্যু। লেখা নামগুলো দেখো, ওনার যে সমস্ত বইগুলো তিনি লিখেছিলেন এগুলো সবকটাই দিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই, সানডের মধ্যেই পেয়ে যাবে। সানডে আমি হয়তো ক্লাস নেব, কারণ ওই সপ্তাহে আমি বুধবার দিন আবার ক্লাস নেব, সোম আর মঙ্গল নেব না, সানডে নেব, দিয়ে বুধবার দিন নেব। ভারতবাসীর আহারটা নেক্সট দিনকে পড়াবো, ভারতবাসীর আহার পড়াবো, আর ওদিকে সুনীতি কুমার চট্টোপাধ্যায় ওগুলো ছোট ছোট আছে শেষ করে দেবো গদ্যটা নেক্সট দিনকে, মানে বুধবারের মধ্যে আমাদের গদ্য সাহিত্যটা শেষ হয়ে যাবে। দিয়ে এবার আমরা কোনি ধরবো, কোনি, কোনিটা আগে সহজ আছে পড়ে নাও, তারপর প্রফেসর শঙ্কু ডেঞ্জারাস, প্রফেসর শঙ্কু। ওকে, আজ এই অবধি থাকলো, আর দেখে নেবে, তার মধ্যে আমি এক্সামটা নিয়ে নেব, আর দেখে নেবে আরেকটা বিষয় যে যতগুলো এখনো পর্যন্ত পড়িয়েছি টেক্সট, যতগুলো টেক্সট পড়িয়েছি সবগুলোর প্রশ্ন উত্তর তোমাদের কাছে আছে কিনা, যদি না থাকে আমাকে অবশ্যই ইনফর্ম করে দেবে একবার গ্রুপে। ঠিক আছে, যদি কোনোটার না থাকে অবশ্যই আমাকে একবার ইনফর্ম করে দেবে, মনে থাকে যেন। ঠিক আছে, কিছু বলবে, কোনো দরকার আছে বলো, যদি কোনো প্রয়োজন থাকে বলো, আদারওয়াইজ আজকে স্টপ করব।